আসাম 1874 সালে আসামকে বাংলার প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন করে একটি পৃথক কমিশনার পদে পরিণত করা হয়। 1905 সালে বাংলা বিভাগের ফলে আসামকে পূর্ব বাংলার সাথে যুক্ত করে পূর্ব বাংলা প্রদেশ এবং একজন লেফটেন্যান্ট গভর্নরের অধীনে আসাম প্রদেশ গঠন করা হয়। এই নগর যে কতখানি প্রাচীন তা বোঝা যায় দুটি মহান কাব্যে এর উল্লেখ দেখে, মহাভারত এবং রামায়ণ। তাছাড়াও বিভিন্ন পুরাণে এর উল্লেখ আছে। প্রাচীন সংস্কৃত সাহিত্যে প্রাগজ্যোতিষ, কামরূপ ইত্যাদি বিভিন্ন উপাধি আছে এই আসাম নগরের। লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ও আস্থার ক্ষেত্র এই কামাখ্যা ক্ষেত্র। আর ঐশ্বর্যমণ্ডিত ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে নগরের হৃৎপিণ্ড উমানন্দ, কামাখ্যার ক্ষেত্রপালক। আসুন একসাথে যাত্রা শুরু করে দিই। কিভাবে এলাম, কোথায় থাকবো, সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব, সঙ্গে থাকুন। আমরা সকাল 10:30 নাগাদ গৌহাটি স্টেশনে এসে উপস্থিত হয়েছি এবং এই রাস্তা ক্রস করে ওই পাশ থেকে পল্টন বাজার স্টার্ট হচ্ছে। এই রাস্তা ধরে মিনিট 3-4 হেঁটে গেলেই আমাদের হোটেল রোদালি রেসিডেন্সি। তবে এই এলাকায় খাবারের এবং থাকার অনেক হোটেল অ্যাভেলেবেল আছে। আমরা আসার সময় হাওড়া থেকে সরাইঘাটা এক্সপ্রেসে এসেছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেও আসা যায়, বাট সরাইঘাটা তুলনামূলক বেশি অন টাইম থাকে। কাল হাওড়া থেকে বিকাল 4টের ট্রেন ছিল। আজ সকাল 10:30 নাগাদ আমরা গৌহাটিতে ঢুকেছি। কামাখ্যা এবং উমানন্দর সাথে শুক্রেশ্বর দর্শন কাল আমাদের হবে। আজ আমরা বশিষ্ঠাশ্রম এবং বালাজি টেম্পল দর্শন করব। পল্টন বাজার মোড় থেকে বশিষ্ঠাশ্রম পর্যন্ত ডাইরেক্ট এসি বাস অ্যাভেলেবেল আছে। তাছাড়াও ক্যাব, ট্যাক্সি ইত্যাদি অনেকই অ্যাভেলেবেল আছে এই এলাকায়। ভাই সব সময়ের মতো চুপচাপ বসে আছে। আচ্ছা, সামনেই একটা গলি আসছে। এই গলি থেকে ভিতরে গিয়ে লকডাউনের সময় মা, ভাই, বাবা 3-4 মাস স্টে করেছিল। বাবার এখানে 6 মাস। আচ্ছা, 6 মাস। বাবার এখানেই অফিস। সামনেই তিনিয়ালি মার্কেট, তারপর চারিয়ালি। আমরা যেরকম 3 মাথার মোড়, 4 মাথার মোড় বলি, এখানে সেটাকে তিনিয়ালি বা চারিয়ালি বলা হয়। গোকুল। আচ্ছা, এখানে গোকুলের খাবার দাবার খুবই ভালো। পাহাড় দেখা যাচ্ছে সোজা। ওই দিকটা গ্রামের লোকেরা সবজি নিয়ে আসে। ও, যে রাস্তাটা ডান দিকে চলে গেছে এয়ারপোর্টের দিকে সোজা চলে গেছে, আর এদিকেই সোজা গেলে বালাজি টেম্পল পড়ে। আমাদের আজকে প্ল্যানিং ছিল বালাজি টেম্পল আর বশিষ্ঠাশ্রম দুটো একসাথে কভার করা। দেখা যাক। আরিয়ালি মার্কেট, বশিষ্ঠাশ্রমের আর কতক্ষণ বাকি মা? 10 মিনিট। আস্তে আস্তে আমরা একটা ছোট্ট পাহাড়ে উঠছি। বাসে আমাদের 40 মিনিট মতো সময় লাগলো। আর এই আমরা পৌঁছে গেছি, সামনেই বশিষ্ঠাশ্রম। 1800 শতাব্দীর মধ্যভাগে অহোম রাজা রাজেশ্বর এই মন্দির নির্মাণ করেন। সন্ধ্যা, ললিতা এবং কণ্টা এই 3 পবিত্র নদী প্রবাহের সঙ্গমস্থলে এই মন্দির নির্মিত এবং মহর্ষি বশিষ্ঠ ঠিক যেই স্থানে বসে তপস্যা করেছিলেন সেটিই হলো এই মন্দিরের গর্ভগৃহ। বলাই বাহুল্য এটি হলো ঋষি বশিষ্ঠ দ্বারা নির্মিত বৈদিক যুগের একটি শিব মন্দির। জুতো এখানে রেখে তারপর প্রবেশ করতে হবে বশিষ্ঠাশ্রম দেবালয়। তোমাকে যেতে জায়গা দেওয়া হলো, চলো। মন্দিরে প্রবেশ করে প্রথমেই ডান দিকে হনুমানজি, আর এই হলো মূল মন্দির এবং এই গর্ভগৃহ।
এই হলো গর্ভগৃহ। And there's a beautiful waterfall besides the temple. তোদের পাথর কেটে একটি দুর্গা প্রতিমা এঁকেছিলেন, তো আনফর্চুনেটলি দেখতে পেলাম না, এটা বন্ধ আছে। বাই বাই। বশিষ্ঠ আশ্রম থেকে আমরা রওনা দিলাম বালাজি টেম্পলের জন্য, কিন্তু তেমন একটা ডাইরেক্ট ট্রান্সপোর্টেশন এখানে নেই। মনে আছে বশিষ্ঠ আশ্রম যাওয়ার পথে বলেছিলাম এই রাস্তাটা এয়ারপোর্টের দিকে গেছে, টোটোতে আমরা সেই পর্যন্তই আসতে পারবো। 15-20 মিনিট সময় লেগেছিল। সেখানে থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে, আবার 15-20 মিনিটের রাস্তা। আমরা পৌঁছে গেছি বালাজি মন্দির। তাই ব্রিজের ওই পাশে গিয়ে দাঁড় করায় যাতে ব্রিজের তলা থেকে আমরা চলে আসতে পারি, তাই একটু হেঁটে ব্যাক করতে হবে। তবে যদি ওলা বা উবের থাকে ওরা ঘুরিয়ে এনে এখানে গেটের সামনেই নামাবে। পূর্ব তিরুপতি বালাজি টেম্পল বা ইস্ট তিরুপতি বালাজি টেম্পল দক্ষিণ ভারতের নির্মাণ শৈলীতেই তৈরি, এবং সুবিশাল এই মন্দির চত্বরটি কতখানি দিব্য, কতখানি মাধুর্যময় এবং কতখানি সুন্দর তা হয়তো বলে বোঝানো সম্ভব নয়। ঠিক যেন এক স্বর্গীয় উদ্যান, যেখানে মন্দিরে উপস্থিত সমস্ত দেবদেবী স্বয়ং উপস্থিত থেকে শান্তি এবং আশীর্বাদ বন্টন করছেন। হাতে সময় অল্প নিয়ে দর্শন করতে এসেছিলাম, নইলে আরও কিছুক্ষণ হয়তো থাকতাম এখানে। মন্দিরের এন্ট্রান্স গেটের ঠিক ডান দিকেই এখানে জুতো রাখার জায়গা আছে। পদ্মাবতী টেম্পল, এখানে তিরুপতি আর তার ওই পাশেই তিরুমালা টেম্পল আছে, সবই পরপর ভিতর থেকে কানেক্টেড। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরেগুলোতে অ্যালাউ আছে। ভীষণই সুন্দর একটা প্লেস, এখানে এত শান্তি এবং এত বড় জায়গা আছে এখানে। বাচ্চারা তো ডেফিনেটলি এখানে এলে খুবই পছন্দ করবে, খেলার প্রচুর জায়গা আছে এবং বড়দেরও নিঃসন্দেহে খুব ভালো লাগবে। অনেকগুলো মন্দির আছে দেখার মতো, কিন্তু কোনো জায়গায় যাওয়ার জন্যে বা ভিতরে প্রবেশের জন্যে কোনো রকমের টিকিট দিতে হবে না, শুধু জুতো রাখার জায়গাতে পয়সার ব্যাপার আছে। আমরা যে পল্টন বাজার যে এরিয়াতে থাকি, বালাজি টেম্পলের সামনে থেকে 200 টাকা দিয়ে একটা টোটো পেলাম। প্রচুর হাইফাই রেট বলছিল, আর ব্রেক জার্নি করেও যেতে হতো, তো আমাদের লাকিলি ব্রেক জার্নি করতে হবে না। এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি এবং ওর জন্যে অপেক্ষা। সকাল 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা দর্শন করব কামাখ্যা শক্তিপীঠ, কিন্তু সমস্যা হলো এখানে অনলাইন ক্যাবের যে রেট দেখায় সেই রেটে ক্যাব ড্রাইভাররা যেতে চান না, তাই দুবার ক্যাব বুক করেও ক্যান্সেল করতে হয়েছে। তারপর ঠিকঠাক রেটে আমরা লোকালি একটা গাড়ি অ্যারেঞ্জ করেছি, তাই এই সব প্রবলেমগুলোর জন্যে একটু আগে থেকে বেরোনোই বেটার। গৌহাটি পল্টন বাজার থেকে কামাখ্যা পর্যন্ত বড়জোর 30 মিনিটস টাইম লাগবে। ব্রহ্মপুত্র দর্শন করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম, আর হঠাৎ দেখলাম আমরা নীল পর্বতে পৌঁছে গেছি। কামাখ্যে বরদে দেবী নীল পর্বত বাসিনী। কিন্তু এমন কি এই মন্দিরের মাহাত্ম্য যে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে প্রতি বছর আসছেন, এত ঘন্টার পর ঘন্টা লাইন দিচ্ছেন? জানেন কি? আসুন জেনে নিই। আসামের নীল পর্বত তথা নীলাচল পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি আম্বুবাচী মেলা, মনসা পুজো, নবরাত্রি ইত্যাদি মেলা এবং পূজার জন্য এবং তন্ত্র সাধনার জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। দেবী সতীর 51 সতীপীঠের যে প্রাচীনতম 4টি সতীপীঠ, তার মধ্যে এটিও একটি। দেবী মুক্তিদাত্রী, কামনার ফলদাত্রী। কালান্তরে বিভিন্ন রাজবংশ এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন, যেমন ম্লেচ্ছ, পাল, কোচ এবং অহোম। এবার কামাখ্যা টেম্পলের সিস্টেমটা একটু বলে দিই। এখানে দর্শনের জন্য মেনলি 3টে লাইন তৈরি করা হয়: ফ্রি লাইন, 500 রুপিস লাইন, ভিআইপি লাইন। এমনটা নয় যে ভিআইপি লাইন বা পেইড লাইনে আগে দর্শন করা যাবে,
যেখানে ফ্রি লাইনে 4 ঘন্টা লাগুক বা 5 ঘন্টা টাইম লাগুক দর্শনের জন্য, সেখানে অতক্ষণটা দাঁড়িয়ে যেতে হবে বা লাইনেই স্টে করতে হবে। সেখানে কুপনের রেস্ট রুমের ব্যবস্থা আছে, ফ্যান, চেয়ার, এই সমস্ত কমফর্টগুলোর জন্যই চার্জ করা হয়। আর কুপনে তার সাথে আরেকটা ফেসিলিটি আছে, 1 উইক আগে থেকে কুপন অনলাইনে কাটতে হয়। তখনই কামাখ্যা টেম্পলের একজন পান্ডা বা ব্রাহ্মণকে আপনার গাইডেন্সের জন্য অ্যাসাইন করে দেওয়া হয়, যিনি পার্টিকুলার আপনার দর্শনের ডেটে মন্দিরে আপনার সাথে মিট করে আপনাকে গাইড করে দেবে এবং তার সাথে পুজো দিতে হেল্প করবে। আমরা পৌঁছে গেছি অ্যান্ড উই ফিল সো ব্লেসড যে আজ আমাদের কামাখ্যা দর্শন হচ্ছে। মন্দিরের সামনে থেকে ডালা নিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে অগ্রসর হব। যতটুকু ভিডিওগ্রাফিতে দেখানো পসিবল ততটুকু আপনাদেরকে আজ দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কথিত আছে প্রাচীনকালে কোনো এক সময় গারো এবং খাসি উপজাতিদের বলি স্থান ছিল এটি। কালক্রমে ম্লেচ্ছদের অধীনে জনি, পালদের অধীনে যোগিনী এবং কোচদের অধীনে মহাবিদ্যা, এইভাবেই পর্যায়ে পর্যায়ে পূজার পদ্ধতি অগ্রসর হয়েছে। মন্দিরটিকে আরও পৃথক ও মাহাত্ম্যপূর্ণ করে তুলেছে দশ মহাবিদ্যার একত্রিত অবস্থান। দেবীর ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমলা, এই 3টি মহাবিদ্যা মূল মন্দিরেই অবস্থিত এবং বাকি 7টি মন্দির চত্বরেই আশেপাশে অবস্থিত, যার মধ্যে এটি একটি। ওটা সিংহদুয়ার তোমা। আর মন্দির প্রাঙ্গণে আমরা এখানে চলে এসেছি। পাশের লাইন 10 মিনিট মতো দাঁড়িয়ে এসে এখানে আমরা মুখের কাছে আটকে গেছি। গার্ড আমাদেরকে রেখে কোথায় চলে গেছে। উই আর ওয়েটিং। পাসগুলো দেখাই আমার পাসগুলো এমন দেখতে হয়। চশমা করে একবার আমি চশমা করিয়ে আর তুলেছিলাম। লাইন দেওয়ার পরে এটা একটা ছবি আছি। এখানেও লাইন ওয়াইজ সবাই বসেছে এবং এখানে থেকে আবার ওইদিকে মন্দির দেখা যাচ্ছে বাইরে, ওখানে গিয়ে লাইন দিতে হবে। কিছু মানুষজনকে এই ঘরে ঢুকিয়ে দেয়, তারপরে ব্যাচ ওয়াইজ আস্তে আস্তে মন্দিরে লাইনের জন্য ছাড়। পাঁচ ঘন্টা লাইন দিয়ে পুজো দেওয়ার পরে সবাই বিধ্বস্ত। এখানে পানীয় জলেরও সুব্যবস্থা আছে। এবারে হ্যাঁ, সবার এবারে খুব খিদে পেয়েছে, তো আমরা মন্দিরের ঠিক পাশেই যাচ্ছি অন্ন সেবন করতে। এই যে মন্দিরের পাশ দিয়ে উঠে এসে ঠিক পিছনটাতেই বেশ কতগুলো রেস্টুরেন্ট আছে। মা, ভাই, বাবা যখন আগের বার এসেছিল অন্নপূর্ণা রেস্টুরেন্ট থেকে খেয়েছিল এবং খাবার খুব ভালো লেগেছিল, তাই এবার ওখানেই যাওয়া হচ্ছে। Our meal of 100 rupees. আর বাবু তুই কি খাবি? ডোসা। Now we are going to Umananda Temple. কামাখ্যা থেকে সোজা আমরা উমানন্দ ঘাটের দিকে রওনা দিয়েছি। উমানন্দ ঘাট থেকে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে পার হয়ে আমাদেরকে একটা ছোট্ট আইল্যান্ড, সেই দ্বীপেই উমানন্দ টেম্পলটি অবস্থিত। আমরা ঘাটে চলে এসেছি।
3:15-তে লাস্ট ফেরি। তো কামাখ্যাতে আমাদের অনেকটাই সময় লেগে গেছিল, 3:15-র মধ্যে আমরা চলে এসেছি। সুতরাং উমানন্দ দর্শন আজ হবে। টিকিট কাউন্টার লেখা আছে, ফাঁকা বালুর মধ্যে লোক কই। এখানে সিঁড়ি করা আছে, কিন্তু বালিতে সিঁড়িতে সেজা সিঁড়ি, দেখে বোঝাই যাচ্ছে উপায় নেই। দিদা আসতে। হ্যাঁ গো, লাইনে অনেকক্ষণ টাইম লেগে গেছে। ওই তখন ভোগের সময় বলে বন্ধ ছিল লাইনটা বোধহয়। হ্যাঁ, ওই জন্যই দেরি হলো। খুব সম্ভবত ভিতরে গিয়েই টিকিটটা কাটতে হবে। বর্ষা একদম রাস্তার লেভেলে জল উঠে যায়। এই যে বালিগুলো না, হ্যাঁ, একদম পুরো মুখ পর্যন্ত জল। ও মানে রাস্তার সমানে জল উঠে যায় বর্ষাকালে এগুলো। ওইগুলো বোধহয় প্রাইভেট লঞ্চ ছাড়ছে জানো। অবশেষে টিকিট কাউন্টার পাওয়া গেছে। ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি। কেউ প্রাইভেট বা গভর্নমেন্ট যেই লঞ্চেই যাক না কেন, ফেরার সময় যে কোনো লঞ্চে সে ফিরতে পারে যে কোনো সময়ে। উমানন্দ আইল্যান্ড থেকে লাস্ট 4:30-র পরে আর কোনো গভর্নমেন্ট লঞ্চ নেই, ছাড়ে না। কিন্তু প্রাইভেট লঞ্চ তারপরেও অ্যাভেলেবেল থাকে এবং সেই লঞ্চে ফেরার জন্যে এক্সট্রা করে কোনো টিকিট কাটার দরকার পড়ে না। আবার কোনো প্রাইভেট লঞ্চে গিয়ে থাকলে ফেরার সময় কোনো এমার্জেন্সি হলে সে গভর্নমেন্ট লঞ্চেও ফিরতে পারেন। এটি বিশ্বের সবথেকে ছোট জনবসতিপূর্ণ রিভার আইল্যান্ড। কথিত আছে এই সেই স্থান যেখানে মহাদেব ভস্ম করেছিলেন কামদেবকে, তাই এর নাম ভস্মাচল। কথিত আছে শিব এই স্থানে ভস্ম ছিটিয়ে সৃষ্টির প্রারম্ভে পার্বতীকে জ্ঞান প্রদান করেন, তাই নাম পড়ল ভস্মকূট। কথিত আছে দেবী উর্বশী এই স্থানেই উর্বশী কুণ্ডে বসবাস করেন এবং দেবী কামাখ্যার জন্যে অমৃত আনেন, এবং বর্তমানে নাকি কামাখ্যার ভৈরব উমানন্দ এই স্থানেই বিরাজমান। এবং পিকক আইল্যান্ড নামকরণ হয়েছে এই আইল্যান্ডের সুন্দর আকৃতির জন্যে। নামগুলি আপনার কতটা জাস্টিফাইড মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। এবং দেখাই যাচ্ছে আসামের রোপওয়ে প্রজেক্ট এই আইল্যান্ডের উপর দিয়েই গিয়েছে। Smallest river island in the world. সিঁড়িগুলো দেখ বাবু, আমাদের দিকে চেয়ে রয়েছে, তারপর মজা হবে। আচ্ছা আচ্ছা, এটা স্মুথ আছে। শেষে আমরা আর এখানে থেকে ভিতরের এই অবস্থা দেখা যাচ্ছে। এই দিকেও ভিতরে একটা ঘর আছে যেখানে থেকে লাইন দিয়ে তারপরে মন্দিরের ভিতরে এখানে দিয়ে গর্ভগৃহে ঢুকছে সবাই। আর আমরা এখনো মন্দিরের বাইরে লাইনে আছি। ফেরিঘাটে নামবো উমানন্দ দর্শনের পরে। কাছাকাছি চলে এসেছি শ্রী জনার্দন দেবালয়।
উমানন্দের ঘাট থেকে হেঁটে ঠিক 2 মিনিট। হ্যাঁ, জুতোটা এখানে খোলো। ভীষণই সুন্দর একটি মন্দির প্রাঙ্গণ, ব্রহ্মপুত্র নদের ঠিক তীরে অবস্থিত। ফেরিঘাট থেকে 2 মিনিট হেঁটে শ্রী শ্রী মহাপ্রভু শুক্রেশ্বর দেবালয়। এখানে একটি ঘাটও আছে যেখানে স্নান করা যায়। ওইদিকে এটা মহাবিষ্ণু। একটি অক্ষয় প্রদীপ এখানে সর্বদা দীপ্তমান। একটি ঘাট আছে, কিন্তু এখন জলের স্তর অনেক নিচু, তাই ঘাটে অনেক সিঁড়ি পেরিয়ে তারপর নামতে হবে। এই যে গভর্নমেন্ট লঞ্চগুলোর যাতায়াত বন্ধ হয়ে গেছে। এখন যে লঞ্চগুলো এখনো চালু আছে সেগুলি প্রাইভেট লঞ্চ। এই লঞ্চগুলি উমানন্দের দিকেই যাচ্ছে। কেউ যদি এখানে এসে স্নানের জন্য ইচ্ছুক হয় তাহলে এই শুক্রেশ্বর ঘাট থেকে স্নান করা যাবে। এই হলো মেইন গেট, শ্রী শ্রী মহাপ্রভু শুক্রেশ্বর মন্দির। একটা ব্রিজে উঠছি। বেসিক্যালি এটা রাস্তা পারাপার হওয়ার ওভারব্রিজ, কিন্তু ভীষণই সুন্দর। আসামে তো বেতের জিনিসপত্র খুব ফেমাস, তো সেই রকম একটা ডিজাইনের আদলে এই যে এটা তৈরি। এর মতো আমাদের জার্নি এখানেই শেষ। এরপর আমরা এখান থেকে গাড়ি ধরে হোটেলের দিকে রওনা দেব। কাল আমাদের গন্তব্য কাজিরাঙা। বাই।